गुड मॉर्निंग एवरीबॉडी वंस अगेन पूरी जोश के साथ गुड मॉर्निंग एवरीबॉडी। ওকে বন্ধুরা, আজকে আমরা জানবো উড়োজাহাজ কিভাবে আকাশে ওড়ে। যেখানে একটি ছোট বস্তুকেও যদি উপরের দিকে ছোড়া হয় তা খুব সহজে নিচে চলে আসে, তাহলে এত বড় ও অনেক ভারী উড়োজাহাজ কিভাবে আকাশ পথে উড়ে চলে এটা নিয়ে আমরা আলোচনা করব। আর উড়োজাহাজ কিভাবে টেক অফ করে, কিভাবে ল্যান্ডিং করে, কিভাবে ডানে যায়, কিভাবে বামে যায়, এই বিষয়গুলো নিয়ে পুরা পার্ট টু পার্ট আলোচনা করব। আর সাথে থাকুন, চলুন ভিডিওটি স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। বিমান বানানোর প্রথম ধারণা আসে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটি ছবি থেকে। তারপর জিনিয়াস বিজ্ঞানী অলভিল রাইট ও উলভার রাইট নামে দুই ভাই, যারা রাইট ব্রাদার্স নামেও পরিচিত, 1903 সালে সর্বপ্রথম সফলভাবে এয়ারপ্লেন তৈরি করেন। কমার্শিয়াল প্লেনগুলো সাধারণত 31,000 থেকে 38,000 ফিট উপর দিয়ে চলাচল করে, যার স্পিড ঘন্টায় 750 থেকে 1000 কিলোমিটার। আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে, উড়োজাহাজ কেন এত উপর দিয়ে চলাচল করে? এর বেশ কিছু কারণ আছে, তবে যে কারণগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা জানি পৃথিবী থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমতে থাকে। 30,000 ফিট উপরে বায়ুর ঘনত্ব অনেকটাই কম। যেহেতু উপরে বায়ুর ঘনত্ব কম, তখন প্লেন যখন সামনের দিকে যায় প্লেনের বডিতে বায়ুর বাধা কম সৃষ্টি হয়, এতে করে খুব স্পিডে চলাচল করতে পারে। পাশাপাশি বায়ুর ঘনত্ব কম হওয়ায় অক্সিজেনের পরিমাণও কম, অতএব ইঞ্জিনে কম অক্সিজেন প্রবেশ করে, তাই জ্বালানির পরিমাণও কম লাগে। সুতরাং কম জ্বালানি খরচ করে বেশি স্পিডে যাওয়া যায়। আরেকটি কারণ হলো ম্যাগের উচ্চতা গড়ে 25,000 ফিট ধরে বিস্তৃত। ম্যাগের নিচে যাবতীয় ঝড়, বৃষ্টি, বজ্রপাত, ঘূর্ণিঝড় সংঘটিত হয়। যদি বিমান 25,000 ফিটের উপর দিয়ে চলাচল করে তবে এই সকল ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি থেকে খুব সহজে বাঁচা যায়। এই জন্যই প্লেন এত উপর দিয়ে চলাচল করে। এবার আসি মূল আলোচনায়। বিমান উড়ানোর জন্য 4টি ফোর্স মাথায় রাখতে হবে। 1 নাম্বার বিমানের ওজন, 2 নাম্বার বিমানের লিফট ফোর্স, 3 নাম্বার বিমানের থার্স্ট ফোর্স এবং 4 নাম্বার ড্রেগ। প্রথমত বিমানের ওজন নিয়ে আমরা আলোচনা করি। আমরা জানি যে অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর যে কোনো জিনিসকে তার নিজের দিকে টানতে থাকে। বিমানের ক্ষেত্রেও সেম কাজটি হয়। অভিকর্ষ বলের কারণে এটি মাটিতে আসতে চায়, মাটিতে প্রবণতা সবচেয়ে বেশি। লিফট, যে বল বিমানকে আকাশে উঠতে সাহায্য করে এবং অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে, তাকে লিফট ফোর্স বলে বা উত্তোলন শক্তি বলে। লিফট ফোর্স বিমানের ওজন থেকে বেশি হলে বিমান উপরে উঠতে থাকে এবং লিফট ফোর্স কম হলে বিমান নিচের দিকে নেমে যাবে। ডানার মাধ্যমে লিফট উৎপন্ন করা হয়। এবার আসি ড্রেগ। প্লেন যখন সামনের দিকে এগোনোর চেষ্টা করে বায়ুর মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়। বায়ুর এই বাধাকেই ড্রেগ বলে। ড্রেগের বিপরীতে প্লেনটি সামনের দিকে এগোনোর জন্য যে শক্তি প্রয়োগ করে তাকে থ্রাস্ট ফোর্স বলে। থ্রাস্ট ফোর্স উৎপন্ন করা হয় জেট ইঞ্জিনের মাধ্যমে, যা নিউটনের 3 নম্বর সূত্র অনুযায়ী কাজ করে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ইঞ্জিন সামনের বাতাসকে ফ্যানের মাধ্যমে খুব জোরে পিছনের দিকে ধাক্কা দিয়ে পাঠাতে থাকে। এর প্রতিক্রিয়ায় বিমান সামনের দিকে আগায়। বেশিরভাগ বাতাস বাইপাস হয়ে চলে যায়, এতে করে তার থ্রাস্ট ফোর্স উৎপন্ন হয়ে বিমান সামনের দিকে আগায় এবং কিছু পরিমাণ বাতাস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। সেই বাতাসকে কম্প্রেসর স্টেজ সংকুচিত করতে করতে হাই প্রেশারের সাথে কম্বাসন চেম্বারে পাঠিয়ে দেয়। তখন বাতাসের তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। হাই প্রেশার বাতাসে জেট ফিউল মিশ্রিত করার সাথে সাথে ব্লাস্ট সৃষ্টি হয়, প্রচণ্ড শক্তিশালী গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাস বাহির হওয়ার সময় পিছনে থাকা টারবাইন প্লেটগুলোকে ঘুরিয়ে বাহির হতে হয়। টারবাইন প্লেট শাফটের মাধ্যমে সরাসরি সামনের পাখা এবং কম্প্রেসারের সাথে যুক্ত থাকে। অতএব টারবাইন ঘুরলে পাখা আর কম্প্রেসর ঘুরবে, আর পাখা ঘুরলে বাতাস প্রতিনিয়ত পিছনে আসবে এবং পুনরায় ব্লাস্ট সৃষ্টি হবে, শক্তি উৎপন্ন হবে। এভাবে প্লেন সামনের দিকে এগোতে থাকে। বিমানের জ্বালানি রাখা হয় প্লেনের 2 ডানায়। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইলি রিফাইন্ড কেরোসিন, যাকে জেট ফিউলও বলা হয়।
এখন আমরা জানবো প্লেন কিভাবে উপরে নিচে ডানে বামে যে কোনো জটিল অ্যাঙ্গেলে উঠতে পারে। আপনি যদি প্লেনের ডানাগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন ডানাগুলোকে শুধু কঠিন একটি টুকরা হিসেবে গড়ে তোলা হয় নাই। ডানা ও লেজে অনেকগুলো চলমান অংশ থাকে যেগুলোর অবস্থান পরিবর্তন করা যায় এবং এই সকল অংশগুলো বিশেষ আকৃতিতে তৈরি করা হয় যাকে এয়ারফয়েল শেপ বলে। বিশেষ এই আকৃতির ফিজিক্স বুঝতে পারলে অতি সহজেই বিমানের পিছনে থাকা ফিজিক্স বুঝতে পারবেন। তাহলে চলুন এয়ারফয়েল সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বিমান যখন সামনের দিকে এগোতে থাকে প্লেনের ডানা সামনের বাতাসকে দুই ভাগে ভাগ করে দিয়ে লিফট ফোর্স উৎপন্ন করে এবং প্লেন উপরের দিকে ওঠে। লিফট আসলে কিভাবে উৎপন্ন হয়? উত্তর হলো ডাউন ওয়াশ, অর্থাৎ কিছুটা বাঁকা। এই বাঁকার কারণে মূলত লিফট ফোর্স উৎপন্ন হয়। নিচের দিকে যে বাতাস আছে তা এই বরাবর যাওয়ার কথা, কিন্তু যেতে পারছে না ডানা বাঁকা থাকার কারণে। এর ফলে বাতাস প্রতিনিয়ত ডানার নিচে ধাক্কা দিতে থাকে। বিপরীতে উপরের দিকের বাতাস সামনে ধাক্কা খেয়ে সরাসরি এই দিকে যাওয়ার কথা, কিন্তু এই দিকে যাচ্ছে না পদার্থের জড়তার কারণে। যাই হোক, উপরের বাতাস যেহেতু সামনে ধাক্কা খেয়ে পিছনের দিকে যাচ্ছে সেহেতু বাতাস নিচের দিকে কোনো প্রেসার বা বাধা সৃষ্টি করছে না, অর্থাৎ উপরের দিকে কোনো প্রকার বাতাসের প্রেসার নেই, কিন্তু নিচের দিকে বাতাসের ধাক্কায় প্রচণ্ড প্রেসার সৃষ্টি হয়। এর ফলে লিফট ফোর্স উৎপন্ন হয় এবং ডানা উপরের দিকে উঠতে থাকে। ডানার অ্যাঙ্গেল যত বৃদ্ধি করা হবে লিফট ফোর্স তত বেশি হবে। পাশাপাশি স্পিড যত বাড়বে লিফট উল্লেখযোগ্য হারে বাড়তে থাকবে। আরও একটি উপায়ে লিফট বৃদ্ধি করা যায়, স্ল্যাট আর ফ্ল্যাপের মাধ্যমে। উভয়টি বর্ধিত করা হলে অবশ্যই লিফট ফোর্স বৃদ্ধি পাবে। এখন চলুন এয়ারফয়েল টেকনোলজির গান বিমানে প্রয়োগ করি। আমরা যদি স্ল্যাট ও ফ্ল্যাপ চালু করি এটি ডাউন ওয়াশ বৃদ্ধি করবে, অতএব লিফট বৃদ্ধি পাবে। এলোরনকে উপরে নিচে নেওয়া যায়, তাই এর মাধ্যমে লিফট কমানো যায় এবং বাড়ানো যায়। লেজে দুটি অংশ দেখতে পাবেন, রাডার এবং এলিভেটর। আপনি এলিভেটরের মাধ্যমে লেজের ভার্টিক্যাল ফোর্স এবং কন্ট্রোল করতে পারবেন এবং রাডারের মাধ্যমে বিমানের হরিজন্টাল ফোর্স কন্ট্রোল করতে পারবেন। চলুন এবার বিমানের সবচেয়ে মজার বিষয় নিয়ে আলোচনা করা যাক, ডানার বিভিন্ন অংশের মাধ্যমে কিভাবে প্লেনকে নিয়ন্ত্রণ করা যায়। লিফট ফোর্স যখন প্লেনের ওজন থেকে বেশি হয় প্লেন উপরের দিকে উঠতে শুরু করে। টেক অফ দিয়ে শুরু করা যাক। তিনটি টেকনিকের সমন্বয়ে লিফট বৃদ্ধি করে সফলভাবে টেক অফ করা হয়। প্রথমে প্লেনের স্পিড বাড়ানো হয় ইঞ্জিনের থ্রাস্ট ফোর্স বাড়ানোর মাধ্যমে। স্পিড যখন পর্যাপ্ত পরিমাণে পৌঁছে যায় পাইলট স্ল্যাট অর ফ্ল্যাপ চালু করে, এতে করে লিফট আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্লেন যখন টেক অফের জন্য রেডি পাইলট এলিভেটরকে উপরের দিকে তোলে, যার কারণে বাতাস এলিভেটরে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যায়। এর ফলে লেজ নিচের দিকে দেবে যায়, তার মানে ডানার অ্যাঙ্গেল বৃদ্ধি পায়। এভাবে লিফট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং অতি সহজে প্লেন আকাশে উড়ে যায়। টেক অফের সময় সাধারণত ডানার অ্যাঙ্গেল 15 ডিগ্রি বজায় রাখা হয়। তার চেয়ে বেশি হলে অতিরিক্ত লিফটে প্লেনটি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন পর্যাপ্ত পরিমাণে উপরে উঠে যায় স্ল্যাট ফ্ল্যাপ এবং এলিভেটরকে তাদের পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া হয়। অতিরিক্ত লিফট উৎপন্ন বন্ধ হয়ে যায় এবং প্লেনের ওজন ও লিফট ফোর্স সমান হয়ে প্লেনটি নির্দিষ্ট লেভেলে সামনের দিকে এগুতে থাকে। এখন আলোচনা করব প্লেন কিভাবে ডানে বামে যায়। রাডারকে ডান দিকে নিলে এর মাধ্যমে হরিজন্টাল ফোর্স উৎপন্ন হয়, অর্থাৎ প্লেন ডান দিকে মোড় নিবে, কারণ বাতাসের ধাক্কায় লেজ বাঁ দিকে সরে আসে, কিন্তু তার মাধ্যমে স্মুথভাবে দিক পরিবর্তন সম্ভব নয়, যা প্যাসেঞ্জার ও প্লেন উভয়ের জন্য সমস্যার কারণ হতে পারে। এই সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করা হয় এলোরন। ডান দিকে যাওয়ার সময় বাঁ দিকের এলোরন নিচের দিকে এবং ডান দিকের এলোরন উপরের দিকে উঠানো হয়। এর ফলে বাঁ দিকের ডানায় লিফট বৃদ্ধি পায় আর ডান দিকের ডানায় লিফট হ্রাস পায়। এর ফলে প্লেন ডান দিকে কাজ হয়ে যায়। এখন রাডারকে ডান দিকে নিলে স্মুথভাবে প্লেনটি ডান দিকে মোড় নেবে। সেমভাবে বিপরীত কাজটি করলে বাঁ দিকে যাবে। যখন ল্যান্ডিংয়ের সময় আসে এলিভেটরকে
নিচের দিকে নেওয়া হয়। এর ফলে লেজ উপরের দিকে উঠে যায় এবং সামনের মাথা নিচের দিকে দেবে যায়। এতে করে ডানার অ্যাঙ্গেল হ্রাস পায়, লিফট ফোর্স কমে যায়, প্লেনটি নিচের দিকে নামতে থাকে। যখন মাটির কাছাকাছি চলে আসে, স্ল্যাট ও ফ্ল্যাপ পুনরায় চালু করা হয় প্লেনের পজিশন একুরেট করার জন্য, না হলে প্লেন সরাসরি মাটিতে আঘাত করবে এবং অ্যাক্সিডেন্ট সংঘটিত হবে। উভয়টি ব্রেক হিসেবেও কাজ করে। ডানার উপরের স্পয়লারও চালু করা হয় ব্রেক হিসেবে। প্লেনকে কম দূরত্বে থামানোর জন্য পাইলট আরও একটি টেকনিক ব্যবহার করে, এটিকে বলা হয় রিভার্স থ্রাস্ট। এখানে ইঞ্জিনের কভার খোলা হয়, যা সরাসরি বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং প্লেন সফলভাবে তার ভ্রমণ সম্পূর্ণ করে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ করব। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট। ধন্যবাদ সবাইকে।